সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, আসলে ওই সম্পর্ক নিয়েই তো কথা বলি প্রতিটি অনুষ্ঠানে। আজকেও সেরকম সম্পর্ককে ভিত্তি করে একটি টপিক আমরা আলোচনা করব শুরুতে। সেটি হচ্ছে যে আমরা যখন আস্তে আস্তে বড় হতে থাকি, যখন টিনেজ টাচ করি কিংবা টিনেজ পার করি, তখন আমাদের ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে অনেক সময়। এটা আজকাল আমরা তো অনেক শুনি যে একজন টিনেজ পার হয়েছে, যে প্রি টিন বা হয়তো ইয়াং অ্যাডোলেসেন্ট বা মাত্র অ্যাডাল্ট হয়েছে, এরকম মানুষরা আমাদের কাছে যখন আসে তখন আমরা শুনতে পাই যে তারা ভালোবাসার সম্পর্কে ঢুকেছে এবং সেখানে হয়তো তারা কিছু ঘাতের শিকার হচ্ছে বা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে যাচ্ছে, সেই কথা বলতে আসে। কিংবা হয়তো এখন যে বর্তমানে রিলেশনশিপে আছে সেখান থেকে সে কষ্ট পাচ্ছে, তখন আমি একটু এক্সপ্লোর করি, তার একটু ইতিহাস শুনি, তারপরে তার ছোটবেলা থেকে তার বড় হওয়াটা শুনি। তো আজকের আমি কি করছি সেটা প্রথমে বলে ফেললাম, কিন্তু টপিকটা হচ্ছে ভালোবাসার সম্পর্কে ঢোকার পরে আমরা নিজেকে আরও বেশি করে জানতে পারি, আমরা আরও বেশি করে জানতে শুরু করি। সেটি কেন হয় সেটি নিয়ে আলোচনা করব। তো আমি যে জায়গায় ছিলাম সেই জায়গা থেকে একটুখানি ছোট্ট করে বলে আমার অতিথিদের কাছে পরিচয় করিয়ে দিচ্ছি, ওদের কাছে চলে যাব, ওরা বলবে এটা নিয়ে। তো সেটা হচ্ছে যে আমরা যখন পরিবারের ভেতরে বড় হই, তখন আস্তে আস্তে পরিবারের বিভিন্ন সদস্যদের সাথে আমাদের নানান রকম ক্রিয়া প্রতিক্রিয়া হয় এবং তারা আমাদেরকে হয়তো আমাদের সাথে সবসময় আমাদেরকে ভালোভাবে নিচ্ছেন না, বা তারা আমাদের উপর রাগ হচ্ছেন, বিরক্ত হচ্ছেন, কিন্তু দিন শেষে তারা কিন্তু আবার ক্ষমা করে দিচ্ছেন বা আমাদের সঙ্গে একটা সম্পর্ক আবার তৈরি হয়ে যাচ্ছে, বা আমি হয়তো গিয়ে ক্ষমা চাইছি। তো পরিবারের লোকজন যেমন একটা কথা বলা হয় যে নিঃশর্ত ভালোবাসা, যদিও নিঃশর্ত ভালোবাসা আমরা পাই না, কিন্তু তাও কিছুটা নিঃশর্ত একটা গ্রহণযোগ্যতা আমরা পরিবারের কাছ থেকে পাই। কিন্তু বাইরের মানুষের সাথে যখন আমাদের সম্পর্ক হয়, সেটি হতে পারে বন্ধুত্বের সম্পর্ক, সেটি হতে পারে রোমান্টিক সম্পর্ক, হয়তো খুব ভালোবাসছি এরকম একটা সম্পর্ক, সেটা বন্ধুই হোক বা রোমান্টিক সম্পর্কই হোক, সেখানে কিন্তু আবার নিঃশর্ত জায়গাটা খুব একটা পাওয়া যায় না। তো সেই জন্য তখন মনে হয় যে আমি আবার নতুন করে আমাকে আবিষ্কার করছি, এরকম করে তো আমি আমাকে দেখিনি। আমি কি আসলেই তারা আমাকে যেভাবে প্রত্যাখ্যান করছে, আমি কি সেরকমই একটি মানুষ? তো আমি অবশ্যই যেটা করি, আমি তাদের আগের ইতিহাস, তাদের ভালোবাসার সম্পর্ক যদি আগে হয়ে থাকে সেটিও একটু শোনার চেষ্টা করি, যাতে করে তার জীবনের যে বিচরণটা, এর আগের অভিজ্ঞতাগুলো সেটাও একটু শোনা হয় এবং তার নিজের সম্পর্কে যে প্রতিফলনটা হচ্ছে সেটা সে আসলে তাকিয়েছে কিনা নিজের দিকে, অর্থাৎ আয়নাটা নিজের সামনে ধরেছে কিনা, এবং ধরে থাকলে নিজেকে তার কেমন মনে হয়েছে। তো একটু বড় করে বলে ফেললাম, আমি যাচ্ছি আমাদের অতিথিদের কাছে। একজন হচ্ছে জোহরা পারভিন। জোহরা হচ্ছেন একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, তোমাকে স্বাগত অনুষ্ঠানে। আরেকজন নতুন মুখ আছে, আজকে প্রথমবারের মতন এসছে, আমার প্রিয় ছাত্র বলা যেতে পারে, শিক্ষার্থী বলা যেতে পারে, ফয়সাল আহমেদ রফি। তোমাকে স্বাগত অনুষ্ঠানে। ও হচ্ছে ফাউন্ডার হিসেবে কাজ করছে একটি প্রতিষ্ঠানে, যে প্রতিষ্ঠানটার নাম হচ্ছে মাইন্ডওয়েজ। এবং প্রতিষ্ঠানে যে কাজ ওরা করছে সেটা হচ্ছে ওরা মানসিক স্বাস্থ্য বিষয় নিয়ে ওরা মানুষকে সচেতন করছে এবং তারা শিক্ষা দিচ্ছে, এবং সে মানুষকে, যেহেতু মানসিক স্বাস্থ্য বিষয়ে বাংলাদেশের সচেতনতা বলি বা আমাদের জ্ঞান বলি খুবই সীমিত, তো ওরা এই প্রতিষ্ঠান থেকে ওরা চেষ্টা করছে মানুষকে সচেতন করতে এবং এই বিষয়ে আরও শিক্ষিত করে তুলতে। তো আমি যাচ্ছি আমাদের অতিথিদের কাছে। তো ফয়সাল, তুমি যেহেতু আজকে প্রথম এসছো, আজকে ওর কাছে একটু শুনে তারপর তোমার কাছে আসি। তুমি একটু কথাগুলো রেডি করো। ধন্যবাদ। বলো। আপনি যেটা বলছিলেন ম্যাডাম, ছোটবেলা থেকে যে বড় ওঠা, যে আজকের যে টপিকসটা, এইটা শুনতে শুনতে আমি ভাবতেছিলাম বেশ মনোবিজ্ঞানের জগতে বেশ কিছু থিওরি বা তত্ত্ব আছে। তার মধ্যে আমি কয়েকটা কথা ভাবছিলাম। তার শুরুতেই এরিকসনের কথা ভাবছিলাম, যে উনি যে একটা মানুষের যে বিকাশের ধাপ থাকে, ওই ধাপের মধ্যে তো একটা ধাপ আছে ইন্টিমেসি ভার্সাস আইসোলেশন, একটা ধাপ। ওই ধাপের বলা হয় যে ব্যক্তির যে আইডেন্টিটি, আমি কে, এইটা গঠিত হয়
ইন্টারপার্সোনালের বাংলা কি, আন্তর্ব্যক্তিক যে সম্পর্কের মধ্যে যে ফিডব্যাক আসে, এর মাধ্যমে আমি কে এই আইডেন্টিটিটা গঠিত হয়। এখন এই আমাদের বাংলাদেশি কনটেক্সটে একটা জিনিস, আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স 18 বছরের এক্সপিরিয়েন্সে আমি দেখলাম যে বিয়ে বা একটা ভালোবাসার সম্পর্কে যাওয়া, এর আগ পর্যন্ত এই জায়গাটা ক্লিয়ার হয় না যে আমি কে, এই আমি কেমন মানুষ, আমি কেমন মানুষ। এখন কাগজে কলমের বই থিওরি বা তত্ত্বতে যেভাবে যে এই বয়সে এটা হয়ে যাওয়ার কথা, এই বয়সে এটা হয়ে যাওয়ার কথা, এটা তো গবেষণালব্ধ একটা বিষয়, কিন্তু আমাদের কনটেক্সটে কিন্তু ওইটা ওইভাবে করে কিন্তু হয় না। তো যাই হোক, তো দেখা যায় যে ছোটবেলা থেকে বড় হচ্ছে কখনো কিন্তু এই প্রশ্নটা আমি কে, এই প্রশ্নটাও করা হয় না, ধাক্কাটাও খাওয়া হয় না। এই সব কিছু হয় গিয়ে একটা রোমান্টিক রিলেশনশিপ, স্পেশালি বিশেষ করে রোমান্টিক একটা রিলেশনশিপে ঢুকলে তখন হচ্ছে যেমন ভ্যালিডেশন, সেলফ এস্টিম যে কার, আমি একটা বাংলা শব্দ ব্যবহার করব বলছি, আপনি করে দেন প্লিজ ম্যাডাম, ভ্যালিডেশনের বাংলা কি হবে? ভ্যালিডেশন মানে আমি যেটা ভাবছি সেটা ঠিক কিনা, বা আমার মানে আমি একটা কোথাও থেকে একটা স্বীকৃতি পাই, আর স্বীকৃতি খুঁজি আর কি। আমি রিসেন্টলি একজন ক্লায়েন্ট মানে চলছে এখন, উনি বলছিলেন উনি এই রিলেশনশিপটাতে আসার আগে সারা জীবনে উনি নিজেকে এত ওয়ার্থলেস মনে করে নাই। হ্যাঁ, মানে একদম এটা একদম তুমি আজকে টপিকের সাথে পুরোপুরি সংযুক্ত একটা কথা বললে। চলতেছে এই প্রথম আমার মনে হলো যে আমি এত ইউজলেস, এই প্রথম। এবং উনি একজন মানে খুব ভালো পজিশনে আছে, একটা বড় একটা প্রতিষ্ঠানের একটা বড় পজিশনে আছে। আমার রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ওই জায়গাটায় কাজ করতে। এনিওয়ে, তো যেটা হচ্ছিল যে এই যে একটা প্রশ্ন, যে আপনি যেটা ভ্যালিডেশনটা যেটা বলছিলেন যে স্বীকৃতি খোঁজা, এখন সারা জীবন, উনি বয়স 37, তো সারাটা জীবন উনার 37 পর্যন্ত উনার কিন্তু যেটা আপনি বলছিলেন যে এই প্রথম মনে হচ্ছে আমি ওয়ার্থলেস, আমি, তো এই জায়গাটায় এই প্রক্রিয়াটাই মনে হয় ম্যাডাম, আমার কাছে মনে হয় যে প্রক্রিয়াটাই আমি জন বলবির অ্যাটাচমেন্ট থিওরি ভাবছিলাম, মেরি অ্যান স্টুয়ার্টের নামগুলো বলছি, নাম মনে রাখার দরকার নাই দর্শকদের, কিন্তু দর্শকরা জানুক যে এটা নিয়ে গবেষণা হয়ে মনোবিজ্ঞানের জগতে থিওরি বা তত্ত্ব আছে। তো ওই অ্যাটাচমেন্ট থিওরিতেও কিন্তু আমরা দেখেছি যে একদম ছোটবেলায় প্রাইমারি যে কেয়ার গিভার, তার সাথে যে অ্যাটাচমেন্টের যে স্টাইলটা, ধরনটা, বিভিন্ন রকম ধরন, সিকিওর, উদ্বিগ্ন, অনেক রকম ধরন থাকে। ওই ধরনটা ঠিক রিপিট হয় যখন আবার লাভ রিলেশনশিপে ঢুকে। আমার একটা কেস রানিং চলছে, কাপল থেরাপি। একদম ছোটবেলায় ছেলেটা মানে উনি খেয়ালও করে নাই, উনি বুঝতেও পারে নাই যে উনার যখন গার্লফ্রেন্ডের সাথে ঠিক ওইটাই রিপিট করছে ফ্যামিলিতে উনার মায়ের সাথে যেটা ছিল। তো এই অ্যাওয়ারনেসটা, এই সতর্ক হয় মানুষ, এসে সচেতন হয় মানুষ, এই যখন নাকি ভাবে বা যে কোনো ইয়েতে মানুষ। তো আমার কাছে একটা জিনিস লেগেছে ম্যাডাম, যে মানুষ আসলে নিজেকে নিয়ে ভাবার সময় পায় না, সময় পায় না, বা আমাদের আসলে ভিতরটা দেখা, যে ওই যে ভেতরটা দেখানোর কোথাও কোনো শিক্ষা আমরা পাই না। হ্যাঁ, না বাড়িতে, না বিদ্যালয়ে শিক্ষা নাই। মানে তুমি তোমাকে খুঁজে পাও, মানে হয় না যে নো ইয়োরসেলফ, এই জায়গাটার কোথাও কোনো দিক নির্দেশনা আমরা পাইনি। এটা অবশ্য ঠিক, এবং মানুষ যে সময় পায় না তা অবশ্য ঠিক, কারণ আমি নিজে সাইকোলজি স্টুডেন্ট, অনেক দেরিতে এখনো আমি কি নিজেকে পুরোপুরি জানি কিনা আমার মনে হয় যে জানি না। যেটা আমি বলবো যে আমরা খুব সৌভাগ্যবান ওই দিক থেকে, কারণ আমাদের ট্রেনিং এর একটা পার্টি ছিল যে আমরা বাধ্য ছিলাম যে আমাদের পার্সোনাল সেশন নিতে হবে, এবং ওই সময় কিন্তু নিজের সামনে নিজে দাঁড়িয়েছি এবং প্রচুর কান্নাকাটি করেছি। মানে নিজেকে নিজের মানে মন্দ দিক ভালো দিক দুটোই যখন সামনে চলে এসছে, নিজেকে দেখার একটা সুযোগ হয়েছে, এটা যেমন একটা আনন্দ সৃষ্টি করেছে, একটা দুঃখ বোধও কিন্তু হয়েছে। দুটোরই একটা মিলিত প্রসেস, মানে নিজের সামনে দাঁড়ানো খুব কঠিন আসলে, ভেরি ডিফিকাল্ট। এবং মানে দ্যাট শুড
দ্যাট শুড টেক প্লেস। আমাদের যে প্রফেশন এটা খুব কঠিন, তো মানুষের খালি এত কষ্টের কথা শুনতে হয়। সো তুমি কি কিছুটা বলেছো, ওর কাছে কি আসবো? আমি ওই জন্যই থামলাম, আমি তো অনেক কথা বলি, মানে আচ্ছা ঠিক আছে, তোমার কাছে আবার আসবো, তুমি জমাও কথা। রাফি। আচ্ছা, আমি আসলে আপার সাথে এবং আপনার সাথে আর কি ওই কথাগুলোর সাথে আর কি সহমত পোষণ করি আর কি, আরেকটু এক্সটেন্ড করছে যে বর্তমান কনটেক্সটে বা বর্তমান প্রেক্ষাপটে একটা মানুষ যখন নিজের সম্পর্কে ধারণা পেতে শুরু করে ছোটবেলা থেকে, পরিবার থেকে, তার সোশ্যাল ইনস্টিটিউশন থেকে, সে একটা কমফোর্টেবল ইমেজ তৈরি করে তার নিজের সম্পর্কে, সে মানুষটা এরকম। তারপর যখন সে একটা পর্যায়ে কোনো রিলেশনশিপে জড়ায়, তার তো একটা অ্যাটাচমেন্ট স্টাইল আছে ছোটবেলা থেকে কেয়ার গিভারের সাথে। সো সে যখন একটা সম্পর্কে জড়ায় তখন দেখা যায় কি যে তার ওই জায়গাগুলো হচ্ছে থ্রেটেন্ড হওয়া শুরু করে, কারণ ওখানে তার অথেন্টিক সেলফটা ধীরে ধীরে হয়তো নিজের অজান্তে রিভিল হইতে শুরু করে। অথেন্টিক সেলফের বাংলা বলো। যদি হচ্ছে একদম সম্পূর্ণ নিজস্বতা বা নিজস্ব যেই ধারণা নিজের সম্পর্কে, সেটা যখন আর কি আস্তে আস্তে সামনে আসতে শুরু করে, এবং সেখানে কিন্তু আমাদের অনেক জাজমেন্ট আর কি থাকে, আমাদের অনেক বিচার করি আমরা নিজেদেরকে। সো এইখানে দেখা যায় কি যে একসাথে হচ্ছে পার্টনার আমাদেরকে সেখানে তার সামনে যেহেতু এগুলো রিফ্লেকশন বা আর কি প্রতিক্রিয়া দেখছি, অন্যদিকে আমার মধ্যে যেহেতু একটি ধারণা তৈরি হয়ে আছে আগে থেকে বা একটা জাজমেন্ট বা একটা বিচার করার প্রবণতা আছে, সো স্বাভাবিকভাবেই সেখানে হচ্ছে আমরা নিজেকে নতুন লাইটে দেখতে শুরু করি বা নতুন প্রেক্ষাপটে দেখতে শুরু করি। এবং আমরা সাইকোলজিস্ট বা সাইকোলজিতে ট্রেনিং নেওয়ার কারণে হয়তো আমাদের পার্সোনাল সেশন এবং আমরা যেভাবে বলছি যে আমরা নিজেকে নিয়ে সামনে দাঁড়িয়েছি, আমার মনে হয় দর্শকদের এখানে একটু বুঝতে কষ্ট হবে যে আমরা নিজেকে দাঁড়িয়েছি কিন্তু আমাদের জাজমেন্টগুলো নিয়ে, আমাদের এক্সপিরিয়েন্সগুলোকে নিয়ে এবং সেগুলোকে মেনে নেওয়ার মানসিকতা নিয়ে। ফলে দেখা যাচ্ছে যে এই প্রক্রিয়াটা অনেক কঠিন, কিন্তু যাদের কমফোর্টেবল একটা ইমেজ আছে নিজের সম্পর্কে, তারা কিন্তু সেখান থেকে সহজে বের হতে চায় না। সো এই কারণে যে ওটাই একদম শক্ত হয়ে ওটাই থাকতে হবে, আমি তো এরকম না। এবং অধিকাংশ রিলেশনশিপে দেখা যায় যে সম্পর্কগুলোতে যে যখন তারা কোনো রকম খুব গভীর কোনো ভালোবাসা সম্পর্কে জড়াচ্ছে, তখন তাদের এই নিজস্ব ধারণাটা হচ্ছে খুবই বলবো যে শেকেন হয় বা খুবই থ্রেটেন্ড হয়। সো তখনই আসলে আর কি সে হয় নিজেকে জানতে শুরু করে, অথবা সে হয়তো পার্টনারের প্রতি আরেকটু আর কি বলবো যে আমার ইংরেজি শব্দ আসতেছে, আরেকটু বিরক্ত হয়, মানে ইংরেজিটা বলো বাংলা। বিরক্ত হয়, অথবা হচ্ছে আর কি কিছু কিছু ক্ষেত্রে হয়তো অ্যাবিউসিভও হয়, কারণ নিজেরটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। তো তখন আসলে সে তো স্বীকার করতে চায় না যে তার এই নিজস্বতাটা যে আসলে ক্ষতিকর হচ্ছে আরেকজন মানুষের জন্য বা তার কমফোর্টটা। একটু আমি আমার কথা খুব বলতে ইচ্ছে করছে, আমারই পরিবারের কেউ আর কি, মানে আমার কাছের কোনো মানুষ, পরিবারের ভেতরে না হলেও কাছের মানুষ, সে তার বিয়ের পরে বলেছিল যে আমাকে সারা পৃথিবীর মানুষ রেসপেক্ট করে, আমার অফিসের মানুষ আমাকে এত রেসপেক্ট করে, আমার বন্ধু বান্ধব আমাকে এত ভালোবাসে, খালি তুমি বললে যে আমি ভালো না, এটা তো আমি মানবো না কোনোভাবে। তার স্ত্রীকে সে এটা বলেছিল আর কি। ঠিক তাই ম্যাম, আর কি ঠিক এই ঘটনাটাই অধিকাংশ মানুষের ক্ষেত্রে ঘটে, বিশেষ করে যখন তারা তরুণ বয়সে যখন তারা প্রেমে পড়ে বা তারা যখন কারোর সঙ্গে সম্পর্কে জড়ায়, তখন হচ্ছে যেহেতু তার বন্ধু বান্ধব তার পরিবার থেকে তার সম্পর্কে একটা ধারণা তৈরি করা রয়েছে বা তার নিজেরই একটা অ্যাটাচমেন্ট স্টাইলের কারণে একটা ব্যক্তিত্ব শেষ করে ফেলো, আমরা একটু বিরতিতে যাব। তো তুমি সুতরাং তার ব্যক্তিত্ব যেহেতু গঠন হয়েছে, তো সে সেখান থেকে সহজে আর কি বের হতে চায় না। তখনই দেখা যায় যে আসলে তার এই নিজেকে পুনরুদ্ঘাটন বা নিজে আত্মজাগরণের মধ্য দিয়ে তার যেতে হয়। সেখানে হয়তো আর কি আমরা যে প্রসিডিউরের মধ্যে দিয়ে যাই সেটা হয়তো একটু আমাদের জন্য কঠিন হলেও সহনীয়, কিন্তু সাধারণ মানুষ যারা সাইকোলজিস্ট না, তাদের জন্য বিষয়টা আরো বেশি কঠিন, এই নিজেকে জানার বা বোঝার জায়গাটা। আবার অনেক সময় আস্তে আস্তে জানতে শুরু করলে ভালো লাগে আর কি। আমরা ঘুরে আসি ছোট্ট একটা বিরতি থেকে, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বরাবরের মতন ফিরে আসবো একটু পরে সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটি ছিল যে আমরা যখন ভালোবাসা সম্পর্কে ঢুকি তখন আমরা নিজেকে আরো বেশি জানতে পারি কিনা।
তো আমাদের দুজন অতিথি বেশ কিছুটা আলোকপাত করেছে সেটার উপরে। আমাদের একটা ফোন অপেক্ষা করে আছে, আমরা একটা ফোনটা নিয়ে আসি। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু জোরে বলতে হবে যে। হ্যালো। জি, আমি বলছিলাম যে খুব আস্তে শোনা যাচ্ছে। জি, শোনা যাচ্ছে? খুব আস্তে, আওয়াজটা আচ্ছা, কম আসছে। বলতেছি আমি রংপুর বিভাগ থেকে বলতেছি। আপনাদের একটু অনুষ্ঠানটা আরেকটু যদি আমরা শুনতে পাই আচ্ছা, ভালো। আমি হ্যাঁ, এবারে ভালো শোনা যাচ্ছে। আমি রংপুর বিভাগ থেকে বলতেছি। আপনাদের প্রোগ্রামটা প্রতিনিয়ত আমি দেখি, ভালো লাগে। আমার প্রশ্ন হচ্ছে, আমি বা 14 বছর বয়স, ক্লাস 8-এ পড়ে। আর একটু যদি লাউডার শুনতে পেতাম। হ্যাঁ, আমাদের জি। অতিথিরাও শুনতে চায় তো। আমার ওই মেয়ে হ্যাঁ, সম্পর্কে এবারে একটু একদম বলতে খুব ভালো। চাচ্ছিলাম যে আমার মেয়েটা খুব ভালো স্টুডেন্ট। তার 2 রোল ক্লাস 5-এ প্যানেল ফুলে বৃত্তি পেয়েছে। আমার মেয়েটা ইদানিং, আমার একটাই মেয়ে, ইদানিং একটু মোবাইলের প্রতি আসক্ত বেশি, একটু দেবী টাইপের। একটি মেয়ে শাসন করতেও পারি না। একটি মেয়ে মানে সন্তান একটি? জি 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 জি। মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে। আর একটু জেদি, মানে বাবা মায়ের কথা কম শুনে বইয়ের প্রতি আগ্রহটা আগের চেয়ে একটু কমে গেছে। আসলে আমি তার সাথে এখন কিরকম আচরণ করা উচিত, তাকে আমি কিভাবে তাকে আমি একটু আয়ত্তে আনতে পারি, একটু যদি জানাতেন। মোবাইলের প্রতি আসক্ত মানে কি? ও কি মানে মানে কোন ফোন ইউজ করে ও? এই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছে। মানে ওর মায়ের ফোন, ওর মায়ের ফোনটা ব্যবহার করছে, ওর নিজস্ব ফোন নেই? না না না। তাহলে মায়ের ফোনটা তো মায়ের পারমিশন নিয়েই তো নিচ্ছে নাকি? জি, ওই মোবাইলটা মায়ের পারমিশন নিচ্ছে, কিন্তু যখন মা একটু রাগ দেখায় যে মোবাইল দেখো, মোবাইল ব্যবহার করা যাবে না, আমিও বলি যে মা বেশি মোবাইল ব্যবহার করা যাবে না, তুমি বই করো, তখন একটু রেগে যায়, খাওয়া দাওয়া করতে চায় না, একটু অন্য মনস্ক হয়। মোবাইলে ও কি করছে সেটা কি জানা সম্ভব? জি, ভিডিও দেখে। কি ধরনের ভিডিও? তো অনেক রকম হয়। ও কি দেখে? কি বলে, বিডিএস গুলা দেখে। হ্যাঁ, সরি, একটু বিডিএস গুলো, যে বিভিন্ন ভিডিও গুলা দেখে। ও আচ্ছা, বিটিএস। ওকে, আচ্ছা আচ্ছা, ওইগুলো দেখে। আচ্ছা, ও পছন্দ করে ওদের যে মানে পারফরমেন্স গুলো। হ্যাঁ, ওকে। ওইটা তো ভীষণ একটু নেশা তৈরি করে তো, যতটুকু আমি জানি। তো এটাও কবে থেকে দেখছে? এই 1 বছর থেকে। 1 বছর থেকে মানে যখন ও ক্লাস 4-এ পড়তো তখন থেকে? না না না, এখন পরে ক্লাস 8-এ, যখন ও, ক্লাস শি ইজ 7-এ আ স্টুডেন্ট অফ ক্লাস 8। আমি ক্লাস 5 শুনেছিলাম, সরি। স্টুডেন্ট খুব ভালো ছিল। এখন আমিও ওই স্কুলেই চাকরি করি, ও যে স্কুলে পড়ে ওই স্কুলে চাকরি করি। আমার কলিগদের কাছে শুনি যে এখন একটু আনমনস্ক, তার ইয়াটা কম, মনোযোগটা কমে গেছে। মনোযোগটা কমে গেছে। আমাকে স্টাফরা বলে বাড়িতে কি করো, দেখাশোনা করেন কিনা, বাড়িতে একটু মোবাইলে কেড়ে নিয়ে রাখলে একটু মন খারাপ করে। আসলে তার সাথে দেখুন কিরকম আচরণ করা। এখন তো একদম অ্যাডোলেসেন্স পিরিয়ড, তো মানে এই সময়টাতে এমনিও একটু মনোযোগটা কম থাকে, অন্য বিষয়গুলো ভাবতে শুরু করে ছেলে মেয়েরা, অন্য সব বিষয়ে আগ্রহটা তৈরি হয়, যেহেতু এটাকে বলা হয় সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স বলা হয়, যেগুলো তখন ডেভেলপ করে। টার্গেট হচ্ছে যে সে যেন যাই কিছু করে পড়াশোনাটাকে ঠিক রাখুক। আমার এইটাই তার প্রতি খুবই, কিন্তু দেখা আমিও তো বুঝতেছি যে তার পড়াশোনার প্রতি আগ্রহটা। ওর একটাই মাত্র সন্তান, যে সেটা কারণটা কি? মানে এটা কি ইচ্ছে করেই একজনকে নেওয়া হয়েছে নাকি? না না, আমাদের প্রথম বাচ্চা হওয়ার পর
কনসেপ্ট করে না। তা মাশাআল্লাহ আমার মিসেস কনসেপ্ট করেছে, 8 মাস চলতেছে অবশ্য। এমনিতে ওর মা একটু টেনশনে, বাচ্চাকে নিয়ে আমরা দুই স্ত্রী সবসময় টেনশন করি। মানে একটু কি বেশি মনোযোগ, অনেক সময় একটি সন্তান থাকলে না মা বাবার সবটুকু মনোযোগ সন্তানটির উপরে যায়, মানে সন্তানটিকে নিয়ে ঘিরে সব মনোযোগটা থাকে। অনেক সময় এটাতে সন্তানরা একটু বিরক্ত হয় যে তোমরা সবসময় আমাকে নিয়ে থাকো কেন, তোমাদের নিজস্ব চিন্তা ভাবনা নেই কেন, নিজস্ব কাজ তো আছে। তো ওই জায়গাটাতে ওরা একটু মানে অতি মনোযোগটাও আবার, বিশেষ করে যখন একটু বড় হতে থাকে এই টিনেজে বিশেষ করে, তখন তারা বাবা মার এতটা মনোযোগ আবার ওরা পছন্দ করে না। এদিকে বাবা কিন্তু স্কুলে আবার পড়াচ্ছেন, কাজে স্কুলে গিয়েও কিন্তু বাবার সব কলিগরা কিন্তু ওকে পড়াচ্ছেন, তাই না? তো সেটাও কিন্তু ও বাবার মানে বাবার সাথেই মনে হয় থাকছে, এরকম একটা ব্যাপার। বাবা মা দুইজনেই আবার স্কুলে আছে, ওই একই স্কুলে। মাই গড, তাহলে তো ওর আর স্কুলে গিয়ে আলাদা জগতে বিচরণ করার খুব সুযোগ হয় না, তাই না? না, আমরা আসলে ওইভাবে তাকে বান্ডিং এর মধ্যে রাখি না। না না, আমি বুঝেছি, কিন্তু ও তো মনে করে যে এখানে আমার বাবা মাও আছেন। এটা যখন মনে হয় সেটাও কিন্তু তাদের জন্য একটা, তাদের মনে একটা তদারকির মধ্যে রয়ে গেছে, এরকম মনে হতে পারে আর কি। হ্যাঁ, তো যাই হোক, তো এটা একটু মানে ও কি অন্য স্কুলে পড়তে পারতো নাকি, সেটা কি সম্ভব ছিল নাকি না? মানে আমরা দুইজনেই যেহেতু ওই স্কুলে আছি, আমাদের পাশেই প্রাইভেট স্কুল আছে, আসলে অন্য স্কুলে দেওয়াটা একটু যদিও ভালো হইতো, কিন্তু আসলে স্কুলের কাছে আমরা একটু হয়ে যেতাম না, বা এটাকে কি আমার প্রতিষ্ঠান প্রধানই বলেন বা স্টাফরা তো এটাকে অ্যাকসেপ্টেবল মনে করে যে আমরা দুইজনেই আছি যে স্কুলে আমাদের বাচ্চাকে না দিয়ে অন্য স্কুলে দিব। তো আরেকটু জানতে চাইবো যে মানে একটি সন্তান থাকলে অনেক সময় মানে তাকে বাড়িতে যা ঘটছে সেটাও তাকে একাই প্রত্যক্ষ করতে হয়। দুজনের সম্পর্কটা কেমন, স্বামী স্ত্রীর সম্পর্ক? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো। আচ্ছা, আপনাদের দোয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আরো ভালো হোক। এইটা অনেক ভালো আছে। আমাদের অন্য কোনো মাশাআল্লাহ কোনো দুশ্চিন্তা নাই, কিন্তু আমরা সবসময় বাবা মা বাচ্চাকে নিয়ে খুব চিন্তা করি। না, কিন্তু বেশি দুশ্চিন্তা করে তো আর কোনো লাভ হচ্ছে না। কিন্তু আমার যেটা জানার ছিল যে আমাদের কোনো সমস্যা নাই, এটা যখন আমরা বলে দিচ্ছি, মানে পৃথিবীতে তো এমন কোনো দম্পতি নাই যাদের মধ্যে কোনো মনোমালিন্য হয় না, তা কি হয়? সেটাই বলছি যে আমরা যে বলছি যে মানে মাশাআল্লাহ অনেক ভালো, সেটা তো ভালো হতেই পারে, কিন্তু অনেক ভালোর মধ্যেও তো মনোমালিন্য হওয়াটা, খুব ঠোকাঠকি হওয়াটা খুব স্বাভাবিক, তাই না? তো সেটা যখন মাঝে মধ্যে হয়ে যায়, সেটা কি ওর উপরে কোনো প্রভাব ফেলছে নাকি, সেটা কি বোঝা যায়? না, আমরা এটা তাকে বোঝাতে দেই না, ওরকম কোনো কিছু না না, এটা বলা সম্ভব না, সরি। আমরা যতই গোপনে করি না কেন, আমাদের চোখের ভাষা দেখলে, আমাদের চেহারা দেখলে ওরা বুঝতে পারে। কিন্তু যতই আমরা বলি যে আমরা দরজা বন্ধ করে ঝগড়া করি, সেটা কিন্তু সম্ভব না। আমরা যখন কিছু একটা মনোমালিন্যের পরে আমরা যখন একসাথে টেবিলে খেতে বসি, তখনই আমাদের চেহারার মধ্যে কিন্তু কোনো একটা কিছু বাচ্চা প্রত্যক্ষ করে। অবশ্য তার সাথে কি কথা বলবেন? হ্যাঁ, ইফ শি ইজ উইলিং কথা বলতে পারে। ও মানে একটু অসুস্থ বোধ মনে করতেছে, তো কথা বলতে পারছে। আচ্ছা, ঠিক আছে, ও একটু মানে এখন তো একটু কনসিভও করেছে, তো একটু অ্যাডভান্স স্টেজেও আছে। ঠিক আছে, আমরা প্রশ্নটা পেয়েছি, যে প্রশ্নটা আরেকবার একটু শুনতে চাচ্ছি। আমার প্রশ্নটা হচ্ছে যে আসলে আমি মেয়েটাকে এখন আমার এই যে মোবাইল আসক্ত থেকে একটু কিভাবে দূরে, কি প্রসেসে তাকে দূরে রাখতে পারি, আর পড়াশোনার তার মনোযোগ আকর্ষণটা কিভাবে, কি সিস্টেমে আমি পূর্বের মতো আনতে পারি? ওর কি মানে পরীক্ষার ফলাফলে এটার কোনো প্রভাব পড়েছে? একটু পড়ছে, হ্যাঁ পড়ছে। যেমন আগের পরীক্ষা, এই যে এখন ক্লাস টেস্ট পরীক্ষা চলতেছে, সেকেন্ড গার্লস, এটা ঠিক আছে, কিন্তু তার মার্কগুলা আগের তুলনায় কমে গেছে। আচ্ছা, আর কত ঘন্টা আন্দাজ ও মোবাইলে থাকে? কত ঘন্টা বলতে মনে করেন স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে বসে আছে, মোবাইল টিপতেছে। আচ্ছা, তারপরে রাত সন্ধ্যায় পড়তে বসলো। একটু যদি আমরা আন্দাজ করে জাস্ট একটু ঘন্টাটা আন্দাজ করে বলি আর কি,
আর আমাদের অতিথিদের প্রশ্ন থাকবে তো 4 ঘন্টা 5 ঘন্টা 4-5 ঘন্টা। ওকে, সো এটা তো একটু মানে ওর তো চোখের উপরে, ব্রেনের উপরে, সবকিছুর উপরে ইমপ্যাক্ট বুঝাই, সব সময় বলি, সব সময় হ্যাঁ, কিন্তু ও তো একটু যখন একটু অ্যাডিক্টেড হয়ে যায় তখন বোঝালে লাভ হয় না আর কি। হ্যাঁ, সেটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। তো বুঝতে পারছি মানে বাবা মার দুশ্চিন্তার বিষয় হবারই কথা। একটু লাইনে থাকতে হবে, একটু যদি প্রশ্ন থাকে তোমাদের। দর্শক, আপনার বয়স কত এবং আপনার ওয়াইফের বয়স কত? জাস্ট আমার বয়স হচ্ছে 45 বছর, আর আমার মিসেসের বয়স আমার থেকে 9 বছর কম। 9 বছর কম হলো 36। থ্যাংক ইউ। আপনার মেয়ে যখন জিদ করে বা এই যে আপনি যে অসুবিধাটা মুখোমুখি হচ্ছেন, এই জিদটা উনি কখন কখন করে, ছোট করে যদি একটুখানি বলেন। হ্যাঁ, যখন মোবাইলটা বলি যে মোবাইলটা রেখে দাও, মোবাইলে তুমি কি করো, মোবাইলে তোমার কি কাজ, মোবাইল এটা হাত একটা থেকে কেড়ে চ্যাপ্টার। নিয়ে। আর মোবাইল সংক্রান্ত বিষয় ছাড়া আর কোনো কিছুতে উনি জিদ করেন না? অন্য কোনো কিছু বিষয় নিয়ে তেমন, আর ওই মাঝে মধ্যে ওর মার সাথে লাগে পড়াশোনা নিয়ে, বাড়ির কোনো কাজ মোবাইল আর পড়াশোনা, করতে দেন। আর কিছু না, মোবাইল আর পড়াশোনা। না, একটা সেকেন্ড, বাড়ির কোনো কাজ ওকে করতে দেওয়া হয় না? মাঝে মধ্যে একটু ঘর দুয়ার করে, তাও বলে মানে ইচ্ছাকৃত ভাবে করে না। কিন্তু সেটা আমরা একটু বাচ্চাদেরকে প্র্যাকটিস করাবো না? আগে করতো কিনা? আগে কি করতো? হ্যাঁ, আগে একটু করতো, এখন একটু কম করে। মানে ছোটখাটো কাজগুলো আর কি, তাই না? ছোটখাটো। হ্যাঁ, ওকে, সরি। তো পুরো টাইমটা না না ম্যাডাম। মানে ডু ইউ হ্যাভ এনি মোর কোশ্চেন? আচ্ছা, আপনাদের বাবা মা দুজনের সাথেই কি একই রকম প্রতিক্রিয়া করে মেয়েটা, নাকি কোনো ভিন্নতা আছে? না, একই রকম। একই রকম, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। রাফির কোনো কোশ্চেন আছে? না, আমি শুধু একটু জানতে চাই যে ও আসলে স্কুলের সময়টুকু কিভাবে কাটে এবং ওর বন্ধু বান্ধবদের সাথে কি ওর ইন্টারাকশনটাকে আপনি জানেন কিনা, যে ও তাদের সাথে কিরকম সময় কাটায় বা আসলেই কোনো সময় কাটানোর সুযোগ পায় কিনা যেখানে ও একটু ভালো থাকতে পারে? সব সময় তাকে একটু ইয়াতে রাখি, বেড়ায়, ওর বন্ধু বান্ধবের সাথে বের হয়, দেখি। তার স্কুল সময়টা ভালোই কাটে। বাসায় এসে তার সাথে যতটুকু লাগে এই মোবাইল নিয়েই, মনোমালিন্য ওই মোবাইলটাই কারণ, অন্য কোনো কিছু কারণ। আর সে লক্ষ্য করে একটু বের হয়, মানে বাসার বাইরে আশেপাশে একটু বেরোইতে পছন্দ, এটা তো স্বাভাবিক, বের হওয়াটা স্বাভাবিক। ইদানিং একটু ওই যে বাইরে বের হওয়াটাও সংখ্যাটাও বেড়ে গিয়েছে। আচ্ছা ম্যাডাম, ওনারা কি টিচার, হাজবেন্ড ওয়াইফ দুজনেই? বলছে স্কুলে জব করি। তোমার প্রশ্ন আছে? আপনি বলছিলেন আপনি এবং একই স্কুলে ওনারা একই স্কুলে চাকরি করে। আপনারা কি অ্যাডমিনিস্ট্রেশনে আছেন নাকি টিচিং এ আছেন? টিচার হিসেবে আছেন ওই স্কুলে নাকি আমার মিসেস আমি দুইজনেই টিচিং হিসেবেই আছি। টিচিং এ আছেন, ঠিক আছে, ধন্যবাদ। রাফিয়ার প্রশ্ন আছে? তাহলে আমরা অফ করে দিই। হ্যালো, আমরা একটু তাহলে আলোচনা করি। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমাদের অতিথির আলোচনা করবে, একটু শুনলে ভালো হয়। ওকে, তুমি আগে রাফিকে জিজ্ঞেস করি, ও কিছু বলার সুযোগ পায়নি তো, তুমি বলার পরে ও বলবে। আসলে আমি হচ্ছে যে এই অংশটুকু এক্সপ্লোর করতে যাচ্ছি না, তুমি বোধহয় বলেছো না আজকে টপিক নিয়ে? হ্যাঁ, বলেছি। আচ্ছা ঠিক আছে, তুমি বলো, তারপরে সিনিয়রকে পরে বলো। না, আমি হচ্ছে যে অংশটুকু নিয়ে আর কি একটু চিন্তিত। সেটা হচ্ছে যে 14 বছর বয়সের একটা ছেলে বা মেয়ে, ওর জগৎ সম্পর্কে বাবা মার আর কি সচেতন কিনা সেটা সম্পর্কে আর কি অনেকাংশে আমরা একটু অমিল পাই। বাচ্চাটাকে যখন আমরা জিজ্ঞেস করি ওর দিনটা কিভাবে কাটে, কাদের সাথে কাটে, আর বাবা মা কিভাবে দেখে, এই দুইটা কিন্তু আর কি অনেক সময় ভিন্ন একটা সিনারিও দেখা যায়, ভিন্ন সিনারিও পাচ্ছ। এবং এই সিনারিওতে সবচেয়ে বেশি যে জিনিসটা হচ্ছে ট্রিগারিং পয়েন্ট, সেটা হচ্ছে বাবা মার কাছে তাদের সন্তানের ভালো থাকা না থাকার ক্রাইটেরিয়াটা হচ্ছে ও পড়াশোনা করছে কিনা, ওর নাম্বার ভালো আসতেছে কিনা। তারা শুধুমাত্র সেই ক্রাইটেরিয়াটার বেসিসে পরবর্তী আচরণগুলো ইভালুয়েট করতে থাকেন। ও কতক্ষণ মোবাইল দেখছে, ও হচ্ছে কি প্রতিক্রিয়া করছে।
কিন্তু এই বাচ্চাটার আমরা আর কি মফস্বলেও যে সকল বাচ্চারা থাকে ওদের ডেইলি রুটিনটা যখন আমরা দেখি, সো দেখতে পাই যেটা ও সকাল থেকে দুপুর পর্যন্ত স্কুল করছে, তারপর কয়েকটা কোচিং থাকছে, ওর বাসায় প্রাইভেট পড়া লাগছে, তারপরে যে সময়টা থাকে সেখানে ওর নিজস্ব বিনোদনের জায়গা। আচ্ছা, এটা জিজ্ঞেস করিনি আমরা কেউ হ্যাঁ, প্রাইভেট পড়ছে কিনা। রেস্ট নেওয়ার জায়গা। এটা মোটামুটি আমাদের দেশে এটা মোটামুটি প্রতিষ্ঠিত যে ও প্রাইভেট পড়ছে। ওর না বাবা মা টিচার তো, তাই ভাবছিলাম আর কি। ওর আসলে ওই ইভেন তারাও যদি টিচার হয় তারাও তো পড়াচ্ছে, মানে ওর ব্রেইন কিন্তু সব সময় এনগেজ। সেটা একটু প্রশ্ন করে জানতে পারলে ভালো হতো। জানতে পারলে ভালো হতো। সো দেখা যাচ্ছে যেটা যে ওর কোনো বিনোদনের ওয়ে যখন থাকে না তখন স্বাভাবিকভাবেই আমরা খুবই ইমিডিয়েট প্লেজারের দিকে ধাবিত হই, যেটা হচ্ছে মোবাইল গেম খেলা অথবা হচ্ছে কোনো ভিডিও দেখা। বোরিং লাগে যখন পড়তে পড়তে, বোরিং লাগে পুরো সময়টাই তো ও এঙ্গেজ থাকতেছে, ও স্ট্রেসড আউট হচ্ছে, ও বার্ন আউট হচ্ছে। সো করবেটা কি? ইভেন ওর দেখা যায় যে বাইরে যাওয়াটাও আর কি ওদের জন্য অনেক লিমিটেড হয়ে যায়। সো সেক্ষেত্রে আর কি আমার যেটা আর কি আরও এক্সপ্লোর করার জায়গা হয়তো থাকে, যেটা হচ্ছে যে বাবা মা যদি ওর আর কি ভেতরটা যদি একটু এক্সপ্লোর করে যে ওর কেমন লাগছে আসলে, ও আসলে কি ঠিকঠাক আছে কিনা, ও হচ্ছে এনজয় করছে কিনা ওর পড়াশোনাটা, ওর বন্ধু বান্ধব, ওর ফ্যামিলি, তখন হয়তো আমরা অনেক উত্তর ইভেন বাবা মাই পেয়ে যাবেন যে আসলে ওকে কোন স্পেসটা দেয়া লাগবে যেখানে আসলে মোবাইল থেকে আরও আনন্দদায়ক অভিজ্ঞতা ওর লাইফে আসতে পারে। তো সেক্ষেত্রে বাবা মা হয়তো একটু এক্সপ্লোর করতে পারে। একটু আমার একটু দুশ্চিন্তা লাগছে, কারণ বিটিএস এর যে ব্যাপারটা আমরা জানি এটা কিন্তু অসম্ভব অ্যাডিকশন তৈরি করে। এটার মধ্যে একবার ঢুকে গেলে খুব কঠিন কিন্তু বের হওয়া। ভালো মার্কেট দখল করে যদি এটাই হয়ে থাকে সত্যিকার অর্থে, ওর যদি ওখানে কিছুটা আসক্তি তৈরি হয়ে থাকে, এটা যে কোনো আসক্তির মানে যে ধর্ম, এটাকে তো একই ব্রেন কিন্তু একইভাবেই তখন মানে প্রোগ্রামড হয়ে যায় আর কি। সত্যি ম্যাম, এখন ওই যে আমি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যেটা যে বিটিএস হচ্ছে একটা ব্যান্ড, ওরা হচ্ছে একটা মিউজিক পারফর্ম করে, ওই লিরিক্স থাকে কিছু যেটার সাথে এই টিনেজ বাচ্চারা খুব সহজে কানেক্ট করতে পারে ওরা। এক্স্যাক্টলি। সো ওরা যখন রিলেট করতে, আমি নিজেও দেখেছি, আমি দেখেছি ম্যাডাম, আমার দেখতে হচ্ছে আমার প্রথম আলোতে যখন চিঠিপত্র লিখতাম তখন এরকম লিখেছে, বাবাই মনে হয় লিখেছে যে আমার বাচ্চা এরকম আসক্ত হয়ে গেছে, তখন আমি নিজে অনেকক্ষণ দেখেছি বোঝার জন্য। হ্যাঁ, তো ওরা যখন এটা রিলেট করতে পারে স্বাভাবিকভাবেই ওদের কাছে মনে হয় আর কি, আপনি খেয়াল করে দেখবেন যে এই ধরনের বাচ্চারা অধিকাংশই ক্লেম করে যে আমাকে শুধু ওরা বুঝতে পারে, কারণ দে আর টেলিং মাই স্টোরিজ। সো তখন এটা খুবই স্বাভাবিক যে তখন সে ওইটার প্রতি আরো বেশি ধাবিত হবে, মানে নিমগ্ন তো হয়, নিজেকে ওর মধ্যে ঢুকিয়ে ফেলে এবং ওই লাইফটা লিড করতে শুরু করে, একটা অল্টারনেট ওয়ার্ল্ড তৈরি করে বা রিয়েলিটি তৈরি করে, ওখানেও থাকতে শুরু করে। কারণ রিয়েল ওয়ার্ল্ডে তো শুধু পড়ালেখা এবং এর চেয়ে আনন্দদায়ক কিছু নাই। মানে আমার কথা হচ্ছে যে আমি যখন একটা আর কি প্রাকৃতিক পরিবেশে একটু শান্তি পাবো, আমি তখনই সেখানে আনন্দটা নিব। কিন্তু আমি যখন পাচ্ছি না কোথাও, আমার ঘরে থাকলে সারাক্ষণ পড়াশোনা, আচরণের বাধ্যবাধকতা, এইটা করে আসলেই বোরিং। তারপর হচ্ছে আবার ও কিন্তু টিনেজ, মানে ওর আচরণে পরিবর্তন আসছে, সেটার সাথে বাবা মারও পরিবর্তন আসছে কিনা, তাদেরও তো অ্যাডাপ্ট করার একটা মানসিকতা দরকার। সো দেখা যায় যেটা যে বাচ্চাটার কাছে মনে হচ্ছে ওকে কেউ বুঝতেছে না, তো তখন স্বাভাবিকভাবে ওরা স্কেপ খুঁজে, আর স্কেপটা খুঁজতে গিয়েই দেখা যায় এই ধরনের, এটা তো হচ্ছে বিটিএস হচ্ছে আর কি একটা ধারা, এছাড়াও আর কি সীমান্তবর্তী অঞ্চলের ছেলে মেয়েদের মাঝে নেশা দ্রব্যের প্রতি আকর্ষণটা আরো বেশি বেড়ে যায়। সীমান্তবর্তীতে যেতে হবে না, আমরা রাজধানীতে বসেও কিন্তু একই স্টোরি জানি। রাফি, তুমি একটু বেশি ভদ্রতা করছো। না, সো এই কারণে আর কি আমার কাছে যেটা লাগে যে আমি বাবা মাদের অনুরোধ করব যে সন্তানের দুনিয়ায় আরেকটু এন্ট্রি নেওয়ার জন্য বন্ধুর আর কি অ্যাপ্রোচ নিয়ে, যে ওর কেমন লাগছে, একজন সহমর্মী পিতামাতা যেটা হতে পারে আর কি, কারণ ওনারাও একটু ইনসিকিউর থাকেন সন্তানের ভবিষ্যৎ, পড়াশোনা, অন্যান্য সব কিছু, এটাও আমরা বুঝতে পারি যে ওনাদেরও কনসার্ন আছে। কিন্তু পড়াশোনাটা তো সব নাই, যে ওর একটু রেজাল্ট এখন একটু খারাপ হচ্ছে, এটা নিয়ে মনে হয় বাবা মা, শিক্ষক তো খুব দুশ্চিন্তায় পড়ে গেছেন। আমি কিন্তু আমি যদি আমার কথা বলি, আমি কিন্তু ছোটবেলা থেকে প্রথম স্থান অধিকার করেছি। ক্লাস 8-এ উঠে, আমি ক্লাস 8-এ না 9-এ উঠে আমার মনে নেই, আমি 3rd হয়ে গেলাম। আচ্ছা, বুঝেছো, আমিও কিন্তু একটু মানে আমারও কিন্তু অন্য জগতের প্রতি
তখন তো বিটিএস টিটিএস কিছু ছিল না, মোবাইলই ছিল না, বাট স্টিল তখন একটা অন্য রঙিন জগতের দিকে কিন্তু একটু মনোযোগ চলে যায়। যাওয়াটাই কি স্বাভাবিক না ম্যাম? মানে আমাদের ফোন ছিল না, মোবাইল ছিল না, শুধু ল্যান্ড ফোন ছিল, তারপরেও কিন্তু আমার রেজাল্ট খারাপ হওয়া শুরু হলো, কারণ আমি তখন একটু ভিন্ন চিন্তাগুলো মাথায় কাজ করতে শুরু করেছি। অপোজিট জেন্ডারের প্রতি আকর্ষণ তো তখন তৈরি হয়, অনেক ধরনের চেঞ্জেস আসছে। এখন বাবা মার তো একটা সেট অফ মাইন্ডসেট হচ্ছে যে আমি এভাবে দেখে আসছি, ওইভাবে বড় হবে, কিন্তু ওর যে চেঞ্জ আসছে সেটার সাথে অ্যাডাপ্ট করে ওটাকে ভালো করে বুঝে ওকে আরো বেটার অল্টারনেটিভ দেওয়া, সেই জিনিসটা যদি আমরা দিতে না পারি, ও একটু বন্ধুদের সাথে ঘুরতে যেতে পারে, গল্প করতে পারে, ও নিজে একটু খেলাধুলা করতে পারে, ওর আরো কিছু ভালো লাগার জায়গাগুলো হয়তো এক্সপ্লোর করা যেতে পারে, তো সেক্ষেত্রে দেখা যায় কি যে ও আরো ওপেন হবে বাবা মার কাছে। কারণ সন্তানেরও তো একটা সেফ স্পেস খোঁজে যেখানে সে অ্যাকসেপ্টেন্স পাবে, সে কেয়ার পাবে, সে লাভেবল এই জিনিসটা ফিল করবে এবং সে গুরুত্বপূর্ণ এই জিনিসটা করতে শুরু করবে। যখন সে দেখে যে তার বাবা মার কাছে তাদের পড়াশোনা বা তাদের প্রেস্টিজ, এখানে ম্যাম আরেকটা ফ্যাক্টর আছে। এখানে তুমি অনেক সুন্দর সুন্দর কথা বলছো রাফি, আমি সরি আমি ইন্টারাপ্ট করছি। আমার কাছে মনে হয় যে এই নেশাগ্রস্ততা যদি কিছুটা হয়ে থাকে, এখানে জিরো টলারেন্স। এখানে কিন্তু মানে ওকে আগে এই নেশা থেকে আগে বেরোতে হবে, কারণ যদিও বাবা মা তার অন্যদিকেও মনোযোগ দেওয়া, তোমার সবগুলো কথা খুব সত্যি, কিন্তু যদি তার সত্যি সত্যি সে নেশার দিকে ঝুঁকে থাকে, আসলেও কিন্তু খুব কঠিন হয়। মানে এটা কিন্তু এক বাবা যখন আমাকে চিঠি লিখেছিলেন, প্রথম আলোর মাধ্যমে চিঠিটা পেয়েছিলাম, অসহায় একদম, বাবা কান্নাকাটি করছেন মনে হচ্ছিল আর কি। হ্যাঁ, সে তো অবশ্যই ম্যাম, মানে আসলে অ্যাডিকশনের সাথে না কোনো কিছু যায় না, কোনো করা যায় না, কম্প্রোমাইজ করা যায় না। দিস ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট আর কি। সরি, তুমি বোধহয় অনেকক্ষণ ধরে বলার জন্য অনেক কথা জমে আছে, বলো। থ্যাংক ইউ ম্যাডাম। আমি খুবই মানে সাধুবাদ জানাচ্ছি এই বাবাকে। মাও পাশে ছিলেন, কিন্তু উনি তো কিন্তু মা আবার কনসিভ করেছেন, মার কিন্তু এরপরে আর বাচ্চার দিকে অত খেয়াল করার সময় পাবেন না, আরো আমি কঠিন সময় দেখছি সামনে। আমি খুবই মানে অ্যাপ্রিশিয়েট করছি এই বাবা। এই রাত বাজে কয়টা, 12:30, এই রাতের বেলা উনি ফোন করে, মানে এই যে কনসার্ন মেয়েটার জন্য, বাবা মা দুইজনই, এবং ওনারা দুইজন টিচার, তো ওই জন্য মানে খুব সহজ। টিচার বাবা মা না হলেও স্বপ্ন, একটা মেয়ের জন্য একটা স্বপ্ন থাকে, একমাত্র মেয়ে, তারপর এখন আরেকটা বাচ্চা আসতেছে, কিন্তু সোফার তো একটাই মেয়ে ছিল, এবং মেয়েটা ট্যালেন্ট পুলের বৃত্তি পেয়েছে, রোল 2, মানে মেয়েটার উপর তো ওনাদের স্বপ্ন, আশা, প্রত্যাশা, এটা তো আশাটাই স্বাভাবিক। আমারও তো 1 থেকে 2 হয়ে গেছিল রোল, না 1 থেকে 3 হয়ে গেছিল। তো ওই জন্য বাবাটা, আমি শুনছিলাম ওনার বাবার জায়গা থেকে যে আগের মতো চাই মেয়েটাকে। তা আমি একটু ভাবছিলাম ম্যাডাম, এই ফ্যামিলিটাতে মোটামুটি 3টা জেনারেশনের, হয়তো 3 জেনারেশনের মানুষ। মেয়েটা একটা জেনারেশন, ওনার ওয়াইফ একটা জেনারেশন, মানে মোরলেস, আর উনি এক জেনারেশনের। একটা ফ্যামিলির মধ্যে 3টা জেনারেশন, আরেকজন আলফা জেনারেশন মানে আসতেছে অন দ্য ওয়ে। তো এই জায়গাটা অনেক কঠিন ম্যানেজ করা, এবং আমি জানি না যে ওয়াইফের সাথে সম্পর্কটা তো একটু বোঝা গেল, এটা তার এটা একটা বিষয়, জাস্ট সচেতন থাকা। আমি একটা জিনিস ভাবছিলাম যে উনি বা অন্য দর্শকরাও যারা দেখছেন, ওনারা যদি মনে রাখেন যে মেঘ, যে বাষ্প হয়, জল, পানি বাষ্প, মেঘ, এখন এইখানে যদি একটাকে থামাইতে বলা হয় যে এই আমরা বৃষ্টি চাই না, মেঘ তুমি হবা না, এখন মেঘ তো বলবে যে আচ্ছা হব না, তাহলে বাষ্প থামাও। মানে এই যে সার্কুলারিটির বাংলা কি হবে ম্যাডাম? চক্রাকারে, চক্র, থ্যাংক ইউ। এই যে একটা চক্র, তো এই কথাটা আমি ভাবছিলাম এই জন্য যে চক্র বিষয়টা সম্পর্কের মধ্যেও, এই যে মেয়েটা জিদ করতেছে, এবং আমরা যদি দেখি যে আল্লাহ, মেয়েটা তো অ্যাডিক্টেড, মোবাইল অ্যাডিক্টেড, বিটিএস অ্যাডিক্টেড, ও জিদ করতেছে, লিনিয়ার ভিউর বাংলা কি হবে? লিনিয়ার, সরল রৈখিক, মানে একটা সরল কনক্লুশন টানছে, একদম সরল। সরল মানে এক সোজা, একদম সোজা একটা উপসংহার যদি করি, এই মেয়ের, এখন এই মেয়ের মোবাইল অ্যাডিকশন বন্ধ হইলেই প্রবলেম সলভ। ব্যাপারটা এরকম না। সম্পর্কের ক্ষেত্রে আমি
বাবা মা হিসেবে কি কথা বলছি, কিভাবে বলছি, উনি প্রসেস শব্দটা উচ্চারণ করেছেন, কি প্রসেসে, আমার ভালো লেগেছে যে উনি প্রসেসকে গুরুত্ব দেন। তো আমি যেটা বলছিলাম যে আমি বাবা মা হিসেবে আমি কিন্তু আবার শিক্ষক বাবা, আমি কিন্তু শিক্ষিকা মা। সো শিক্ষক হিসেবে কিন্তু আমরা বাবা মার কাছ থেকে এই জিনিসটা আশা করতে পারি যে ওনারা অন্য বাবা মার থেকে আরও বেশি বুঝবেন। 14 বছরের একটা মেয়ে, তার এটা বলা যায় না। আমরা প্রত্যাশা করতে পারি। মাঝখানে থামাতে চাচ্ছি না না, আমি এগ্রি করি, এটা বলা যায় না ঠিকই। যেমন আমি মানে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, কিন্তু আমার ঘরের কাউকে আমি বিন্দুমাত্র হেল্প করতে পারি না। এনিওয়ে, মনে পড়ে গেল। তো যেটা আমি ভাবছিলাম যে এই যে টিচার বাবা মা, একটা মেটাফোর, একটা উদাহরণ মাথায় আসলো। উনি যদি কাচ্চি রান্না কাচ্চি পছন্দ করে, উনি যদি কাচ্চি রান্না করতে যায়, একেবারে ঠিক কাচ্চি রাঁধতে হলে পাক্কির রেসিপি দিলেও, অন্য কিছু রেসিপি দিলে হবে না, কাচ্চির রেসিপিটা ফলো করতে হবে। তাহলে ওনার যে ড্রিম, মেয়েটাকে এরকম চাই, তাহলে সেটার একটা রেসিপি আছে, সেটার একটা প্রসেস ফলো করতে হবে। রেসিপি হচ্ছে 2টা এল। একটা এল হচ্ছে দর্শক ধরেন বাবা মা এই সাইডটা দেখতেছে, বাবা মা কিন্তু এটা দেখবে। মেয়ের সাইড কিন্তু ভিন্ন, মানে আরেকজনের পার্সপেক্টিভ, ভিউ পয়েন্টটা। এখন এই যে রাফির সাথে আমি ওই জায়গাটায় কানেক্টেড ফিল করি। রাফি যে বলছিলেন না যে মেয়েটার সাথে যে মেয়েটার দুনিয়াটা দেখা, মেয়েটার সাথে একটা ফ্রেন্ডলি মনোভাবটা আসবে কোত্থেকে? যদি ওনারা যেটা দেখছে তো ওনাদের সাইড, ওনাদের জেনারেশনের, কিন্তু মেয়েটার সাইডটা দেখতে হইলে কান লাগবে, চোখ লাগবে, সহমর্মিতা। কান বলতে আমরা কিন্তু ম্যাডাম শুনি না, আমরা কেউই শুনি না। আমরা হচ্ছি আবার ওনারা শিক্ষক বাবা মা, আমি জানি না ওনারা কীভাবে বলে, সারাক্ষণ যদি একটা উপদেশ পরামর্শ, 14 বছরের মেয়ে তো এটা পছন্দ করবে না। যদি আমি বলবো, আমি রাফির সাথেই টোন মিলাচ্ছি, যে এই যে লিসেনিং, তার ব্যাপারটা শোনা এবং ল্যাঙ্গুয়েজ একদম পজিটিভভাবে বলা, একটা নিউ ন্যারেটিভ তৈরি করা, একটা নিউ একটা বর্ণনা হয়ে গেছে। এত কঠিন করে ফেলছো তুমি। বাংলা বলছি তো, চেষ্টা করছি নতুন একটা দৃষ্টিভঙ্গি তৈরি করার, নিউ ন্যারেটিভ। আপনি হেল্প করেন প্লিজ। না, তুমি কি মিন করছো আমি তো জানি না। একটা বর্ণনা হয়ে গেছে মেয়েটা হচ্ছে পড়াশোনা করে না, রেজাল্ট খারাপ করতেছে, মোবাইলে আসক্ত, বিটিএসে এইসব কি নীল চুলালা ছেলে কি তেরেং বেরেং করে সেসব দেখে, এইটা নিয়েই কথা। এই যে একটা বর্ণনা, এই বর্ণনাটা থেকে ঘুরায়ে একটা নতুন বর্ণনা ওনার বলবে কিভাবে। প্রথমেই এই যে তিক্ত হয়ে যাওয়া ঘটনাটাকে একটু স্পেস দেওয়া, অন্য কিছু ফ্যামিলি টাইম ওনারা, মানে জাস্ট এই চ্যাপ্টারটাকে বন্ধ করা। কিভাবে বন্ধ বলতে আপাতত একদম কিভাবে কি বন্ধ করবে? আমি যদি কথা থেকে বুঝতে পারছি। আচ্ছা, আমি বলি ম্যাডাম, যদি কোনটা বন্ধ করবে, মানে তুমি যদি একটু ধারাবাহিকভাবে বলো যে মানে পদক্ষেপগুলো যদি তাড়াহুড়া আপনি থামাই দিবেন কখন, সেই ভয়ে তাড়াহুড়া না, তাড়াহুড়া মানে তুমি যদি পদক্ষেপগুলো একটু বলো। মানে আমি যদি বাবা মা হতাম ওনাদের জায়গায়, আমি একদম ওনাদের জায়গায় দাঁড়ায় বলি, আমি যদি ওনাদের জায়গায় হতাম, আমি আমার মেয়েটাকে, এই যে এতদিন তো একটা তিক্ততা এই টপিকস, এই বিষয় নিয়ে, তো আমি কালকে সকালে উঠে এই টপিকসে কোনো কথা বলতাম না, আপাতত পজ, এই বিষয়টা বন্ধ। আমি একটা প্ল্যান করতাম, ফ্যামিলি টাইম, ফ্যামিলি একটা হ্যাপি টাইম, সেটা ছোটোখাটো যে কোনো, একসাথে রান্না হইতে পারে, একসাথে একটা মুভি দেখা হইতে পারে, যা কিছুই হোক না কেন, এটা করতাম 1 দিন 2 দিন 3 দিন। তারপরে মেয়েটার সাথে আমি বসতাম, মা তোমার সাথে একটুখানি কথা বলবো, তুমি বলো, তুমি যে এই যে 4-5 ঘন্টা হয়ে যায়, 4-5 ঘন্টা না ম্যাডাম, ফোনের কথা বলতেছিল, 4-5 ঘন্টা হয়ে যায়, এটা বলে তুমি তোমার পড়া, তোমার প্ল্যান কি? মানে এরকম একদম মারদাঙ্গা ভাব না হয়ে, অস্থিরতাটা, আমার অস্থিরতাটা না ইয়ে করে আমি ওকে ছেড়ে দিতাম। ও কিছু কথা বলতো, ওই যে বললাম ম্যাডাম যে কান লাগে একটা শুনতে, মনোযোগ দিয়ে তার কান, মানে কথাগুলো শোনা, ওই ডায়লগটা যদি সুন্দর মতো আগায়, ওখানে একটা মেয়েটাও শিথিল হয়ে
একটা কিছু আচ্ছা বাবা আমি চেষ্টা করব, ওই যে বলবে চেষ্টা করব, তাকে আদর করে প্রশংসা করে হ্যাঁ একটু টাইম দেওয়া, আবার কিরে তুই না বলছিস চেষ্টা করবি, কই কোনো তো লক্ষণ নাই, এই জিনিসটাতে যাব না। আবার 3 দিন পরে মা তুমি যে বলছিলা চেষ্টা করবা, ওর তো কোনো চ্যালেঞ্জ আছে, ও তো চাইলে একদিনেই বন্ধ করতে পারবে না, এটা পারবে না। আর আরেকটা জিনিস ম্যাডাম আমার কাছে লাগে যে ওই নীল চুলালা ছেলেরা তেরেং বেরেং করে, এটা আমাদের কাছে লাগতে পারে, আমাদের কাছে মানে আমি বড় জেনারেশন ওনার কথা বলতেছি, কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট ওই মেয়েটার কাছে। তো এটাকে যেটা রাফি খুব সুন্দর করে বলল যে ও তো ওদের সাথে মিলিয়ে ফেলছে নিজেকে, ওদের জগতে ঢুকে যাচ্ছে, ফুল স্টপ একেবারে বন্ধ এখন করতে পারবে না। এবং আমার প্রশ্ন যে আসলে করার দরকার ও কি আছে কিনা, যে পুরোপুরি বন্ধ এই মেয়েটাকে, ওই যে যেটা রাফি বলছিলেন যে ফ্রেন্ডলি সম্পর্ক, এরকম করলে, এরকম হলে আস্তে আস্তে একটা সমঝোতায় আসা, একটা চুক্তিতে আসা, এটা সম্ভব হয়। এবং আমার মনে হয় যে ওর রেজাল্ট যাই হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া, চাপাচাপি না। মানে তুমি এত ভালো রেজাল্ট করেছো, এখন তুমি তোমার প্লেস চেঞ্জ হয়ে গেল, এটা আমাদের জন্য ভীষণ দুঃখজনক, আমরা তো শিক্ষক, আমরা মুখ দেখাতে পারছি না। অনেক সময় কিন্তু হয় না যে স্কুলে গেলেও শুনতে হয় অনেকের কাছ থেকে যে আপনাদের বাচ্চা যে এরকম মানে রেজাল্টটা এরকম আস্তে আস্তে খারাপ হচ্ছে, এটা তো হওয়ার কথা না, তো তোমার জন্য আমাদের সামাজিকভাবে আমাদের একটু নিচু হতে হচ্ছে, এই কথাগুলো বন্ধ করতে হবে একদম। এবং তাহলে কি মেয়েটার ভালোর দিকে না চিন্তা করে আমি আমার সামাজিক মর্যাদা চিন্তা করতেছি? তাই তো করি আমরা, কিন্তু সেটা কি করা ঠিক? সেটা সবসময় করা ঠিক কিনা সেটা তো একটা আলোচনার বিষয়। আবার আরেকটা জিনিস হচ্ছে যে 14 বছর বয়সে একটা ছেলে বা মেয়ের কিন্তু নিজস্ব একটা ব্যক্তিত্ব গঠনেরও সময়। সো ও তখন কিন্তু অথরিটি নিতে, পরিবর্তনের সময়, দায়িত্ব নিতে শুরু করে ওর আচরণে। হ্যাঁ, ওকে আমি ঠাস করে বলছি তুমি এটা দেখবা না, এটা করবা না, তুমি এইটা করবা, ও সবসময় এটা নিতে চায় না। ব্যাখ্যা দিতে হবে, প্রথমত জাস্টিফিকেশন লাগবে, ব্যাখ্যা লাগবে যে কেন সে সেটা করবে, এবং সেই দায়িত্বটাও তাকে একটা সুযোগ দিতে হবে, সিদ্ধান্তটা সে নিবে যে সে এটা কন্টিনিউ করবে কিনা বা কতটুকু কন্টিনিউ করবে। আমরা ধরে নিলাম যে এটাতে সে 1 ঘন্টা যদি সে দেয় প্রথম দিকে, তাহলে সে হয়তো কিছুটা ভালো ফিল করে, তার বিনোদনের একমাত্র উপায় হচ্ছে এটা, তাহলে সে হয়তো এখান থেকে একটা টাইম লিমিট করে দিতে পারে। হ্যাঁ, আমি দিন শেষে এটা করতে পারি, সমঝোতা করে ওই জায়গাটায় কমিয়ে নিয়ে আসা যেতে পারে। কিন্তু আমরা যদি চার্জ করা শুরু করি আর কি তাকে যদি বারবার বাধ্য করার চেষ্টা করি, সেই জায়গাটাতে হচ্ছে একটা আর কি চ্যালেঞ্জ, মানে মা বাবার সঙ্গে একটা দূরত্ব সৃষ্টি হয়, এবং এখানে আরেকটা জিনিস আমি একটু অ্যাড করে নিই, সেটা হচ্ছে যে আমরা কিন্তু বাবা মার কনসার্নটা শুনছি। আমি আজকেও আর কি আমার অফিসের একটা কনভারসেশনে বলছিলাম, সেটা হচ্ছে যখন বাবা মা কোনো আচরণকে, সন্তানের কোনো আচরণকে হচ্ছে প্রেজেন্ট করছে, তারা তাদের পার্সপেক্টিভ থেকে বা তাদের দৃষ্টিভঙ্গি থেকে বলছে। আপনি যেটা বললেন যে অ্যাডিকশানে কোনো ছাড় দেওয়া যাবে না, এটা কি আদৌ অ্যাডিকশান নাকি এটা হচ্ছে তার একমাত্র বিনোদনের জায়গা? ওই বিনোদন থেকে অ্যাডিকশনে চলে গেছে। হ্যাঁ, এখন অ্যাডিকশন হয়েছে কিনা আমরা জানি না। আমরা যদি বাচ্চাটাকে অ্যাসেসমেন্টের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারি বা আরো ভালোভাবে ইন্টারভিউ করতে পারি, তখন গিয়ে হয়তো আমরা বুঝবো। কারণ অ্যাডিকশন তো কিছু ক্রাইটেরিয়া আছে, সেটাতে সে পড়ে কিনা বা সে আসলেই যায় কিনা। তো আমার কাছে অনেক সময় মনে হয় যে বাবা মাও হয়তো আর কি তাদের ভয় থেকে বা তাদের আশঙ্কা থেকেও অনেক সময় মনে করেন যে বাচ্চা হয়তো অ্যাডিক্টেড হয়ে গিয়েছে, অথবা তরুণ বয়সে বা অল্প বয়সে আমরা তো বিভিন্ন বিষয় নিয়ে উন্মাদনা একটু কাজ করেই, নতুন গান আসলে, নতুন সিনেমা আসলে, নতুন গল্পের বই আসলে, তো সেটাও তো হতে পারে। হ্যাঁ, সো সেই কারণে আমি বলবো যে আরেকটু জানার চেষ্টা করা। এবং আপনার সাথে আমি কমপ্লিটলি এগ্রি করি যে উনি যে স্টেপগুলো বলেছেন বা পদক্ষেপগুলো, সেখানে যদি ধীরে ধীরে কিছুটা এক্সপ্লোর করা যায়, তাহলে ওনারাও জানবেন ওনার মেয়ের দুনিয়াটা আসলে কেমন। তো সেখানে কোনটাতে রিইনফোর্সমেন্ট বা উৎসাহ দিতে হবে আর কোনটাতে হয়তো একটু কমিয়ে আনতে হবে বা লিমিট করতে হবে, সেই জায়গাটাকে বাচ্চাটাকে এডুকেট করলে ও ধীরে ধীরে হচ্ছে সেটার বেনিফিট পেতে শুরু করলে তবে ও নিজেই নিয়ে আসবে, কমিয়ে আসবে। এটা হচ্ছে আমার মন্তব্য বা ধারণা। ম্যাডাম, দর্শকের জন্য একটা কথা বলতে চাই, যদি মোবাইল অ্যাডিকশনকে কমানো, বিটিএস অ্যাডিকশনকে কমানো নিয়ে চাপাচাপি না করে অন্য কোনো কিছু যদি বাড়ানো যায়, যে ফ্যামিলি টাইম, এদিক দিয়ে এটা বাড়লে তো ওদিক দিয়ে 4-5 ঘন্টা ওইটা তো কমবে এমনিতেই। আর সম্পর্কটা যদি বুঝতে পারে যে আমার সাথে চালাকি করা হচ্ছে, চালাকি করলে তো চালাকি যদি নিয়তে থাকে তাহলে ও বুঝবে এবং জিনিস ঠিক ইয়ে হবে।
জেনুইন হইতে হবে। সরি, আমাদের বলো। মানে জেনুইননেস ছাড়া কোনো উপায় নাই এটা। আর জেনুইননেস বলতে জেনুইননেস আর কি আন্তরিক, মনে মুখে সমান। মনে মুখে আপনি যে বললেন চালাকি, চালাকি করলে ঠিকই বুঝবে। 14 বছরের মেয়ে ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছে, ও কি এটা চালাকি বুঝবে না? ম্যাডাম, আমি সব দর্শকদের জন্য একটা থিওরির একটা খুব ছোট্ট করে একটা সূত্র বলতে, হাতে এখন ফোন নেই, উনাদের প্লাস সবার জন্য। দর্শকরা মিডিল এজের যুদ্ধ দেখেছে যে ঢাল তলোয়ার দিয়ে, এরকম তলোয়ার দিয়ে মারলে এরকম শিল্ড দিয়ে এভাবে করে লাগলো, আমার গায়ে লাগলো না। আবার আমি কিন্তু এদিক দিয়ে তলোয়ার মারলাম, এই তো যুদ্ধ চলতে থাকে। তো এই যুগের তলোয়ার হচ্ছে, আজকাল তো তলোয়ার যুদ্ধ এই যে তলোয়ার, এই যুগের তলোয়ার হচ্ছে মুখের ভাষা, আচরণ, মুখের ভাষা, মূলত আচরণ আছে। তো এখন যখন একটা রাফি যদি আমাকে এখন একটা এমন একটা কথা বলে যেটাতে আমি ইনসাল্ট ফিল করি, খারাপ ফিল করি, ডিসকমফোর্ট ফিল করি, হোয়াট এভার, একটা মানে অস্বস্তি, নেতিবাচক যে কোনো একটা ফিলিং হয়, রাফির এই কথাটা তলোয়ারের মতো করে আসবে আমার দিকে, এবং আমার হার্টে সাথে সাথে একটা শিল্ড তৈরি হবে। রাফির কথাটা আমার হার্টে ঢুকবে না, যে রাফি কথাটা কেন বলছে, কি ব্যাপার, কি বিষয়, কি আশয়। এখন হতে পারে রাফি আমার খুবই ভালো ফ্রেন্ড, এখন খুব ভালো ফ্রেন্ড তো ভালো নিয়তে কথা বলে, কিন্তু ওর ভালো নিয়তের কথাটা আমার হার্টে ঢুকলো না। আর আমার হার্টে যেহেতু একটা শিল তৈরি হয়ে আছে, আমি রিয়াক্টিভলি বাংলা কি, প্রতিক্রিয়ায়, আমি এইটার প্রতিক্রিয়ায় এমন ঝাঁজ মেশানো আচরণ করলাম বা কথা বললাম, তাতে রাফি কষ্ট পাইল। তাহলে রাফির কথা আমার হার্টে ঢুকলো না, আর আমিও এখান থেকে কথা বলতেছি, হার্ট থেকে কথা বলি নেই। তাহলে হার্ট টু হার্ট কমিউনিকেশন, যোগাযোগ তো হইল না, তথ্যের আদান প্রদান তো হইল না। এখন এই থিওরি বলে পিপল ক্যানট বি চেঞ্জড আন্ডার নেগেটিভ কনোটেশন। নেতিবাচক, এই যে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, আশা করি দর্শকরা ধরতে পারছেন। এখন এই মেয়েটার সাথে বাবা মার, বা সারা বাংলাদেশের সব বাবা মার সাথে মেয়ে বা হাজব্যান্ড ওয়াইফ হোয়াট এভার, এই রকম একটা ব্যাপার থাকে। তো নেতিবাচক ব্যাপার, এই যে এরকম ব্যাপার, এই নেতিবাচক কথা বলতেছে, নেতিবাচক আচরণ করতেছে, তাহলে তো চেঞ্জ তো হচ্ছে না। রাফি চায় আমার এই জিনিসটা চেঞ্জ হোক। আমি একটু যদি সহজ করে বলি, একটা থিওরিতে বলে যে নেগেটিভ দিয়ে কখনো পজিটিভ আউটকাম পাওয়া যায় না। এক্স্যাক্টলি। আমি যদি তোমার সাথে নেগেটিভ আচরণ করছি, কিন্তু আমি আশা করছি তোমার কাছ থেকে যে তুমি পজিটিভ কোনো আচরণ করবে, কিন্তু আমি করছি কিন্তু তোমার সাথে দুর্ব্যবহার করে তোমার কাছ থেকে পজিটিভ আশা করছি। তো এটা একেবারেই সিম্পল ইকুয়েশন, যে নেগেটিভ আচরণ করে কখনো পজিটিভ আউটকাম কারোর কাছ থেকে আমরা পাবো না। মাছ ঢেলে দিয়ে আমি কাচ্ছি আশা করতেই পারি না, রেসিপি তো ফলো করতে হবে, এইটা হচ্ছে রেসিপি। আমি যদি এটা শেষ করে দেই, যে যদি আমার রাফির সাথে ভালো সম্পর্ক করতে হয়, বা রাফি চায় আমার একটা পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন, তাহলে রাফি এমনভাবে কথা বলবে, ইতিবাচকভাবে কথা বলবে, ইতিবাচক আচরণ করবে, আই স্টেটমেন্ট ইউজ করবে। আপু, আমার খারাপ লাগছে আপনি যে এটা বলছেন, আমিটা দিয়ে কথা বলবে, যেন আমি ব্লেম ফিল না করি। রাফি যদি বলে আপু তুমি এটা করছো, তাহলে মানে আঙ্গুলটা বলা হয় অন্যর দিকে না পয়েন্ট করে নিজের দিকে পয়েন্ট করা। এটা যদি হয়, তাহলে আমার তো শিলটা আমার তৈরি হবে, প্রয়োজন লাগবে, তাহলে ওর কথাটা তো আমার ভেতরে ঢুকবে। আর মানুষ তো বেসিকলি ভালো, মানুষকে যদি ঠিক, মানুষ এত ভালো, আবার দুঃখ উঠে গেল আমার। সব ঝামেলা তো সিস্টেমে, ট্রেনিংয়ে ঘাটতি, মানুষ তো খুবই ভালো। মানে আমরা তো জন্ম নিয়ে একেবারে নিষ্পাপ একটা সত্তা হিসেবে, কিন্তু সেটা বলা হয় না যে এনভায়রনমেন্ট আমাদের সাথে যখন খেলাধুলা শুরু করে, তখনই তো আমাদের মধ্যে নেগেটিভিটিটা ডেভেলপ করে, তাই না? আমার ছোট বোনের ছেলে ম্যাডাম 5 বছর, এক্সুবারেন্স অফ লাইফ, মানে দেখলে মানে জীবনের প্রাণোচ্ছ্বাস। মানে আমার খুব মনে হয় যে এই বাচ্চাটা, মানে এই কোয়ালিটিস গুলাই যদি সব, কার্ল রজার্স যেটা একদম হাইয়েস্ট পোটেনশিয়াল ইউটিলাইজ করা, এই বাচ্চাটার কোয়ালিটিস গুলাই যদি সবার থাকতো,
আবার এটাও দুঃখ লাগে যে বাচ্চাটা বড় হইতে হইতে সিস্টেম ওকে কত কিছু শেখায় দেয়। সিস্টেম তো এখানে শুধু মা বাবা তো সিস্টেম, একটা মা বাবা তো একটা অংশ, কিন্তু পুরো সিস্টেমটার মধ্যেই তো গলদ আসলে, তাই না? তবে বাবা মা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে প্রথম। না, আমি তোমার সাথে ওই জায়গায় একটু দ্বিমত পোষণ করব, কারণ আমি তো ওই যে যখন ওই যে কি বলে এটাকে তোমার এই যে টিনেজ, এই যে কি বলে গ্যাং, কিশোর গ্যাং, কিশোর গ্যাং একবার খুব আওয়াজ উঠলো না, কিশোর গ্যাং দিয়ে ভরে যাচ্ছে, মানে কিশোররা গ্যাং কালচারের মধ্যে ঢুকে যাচ্ছে। তখন সব রথী মহারথীরা তো অনেক কথা বলেন এসে, তাদের নিজেদের কতটুকু মানে ধারণা আছে সেটা আমি খুব খারাপ ভাবে বলছি, আমি সবাইকে ইঙ্গিত করে বলছি না, মানে তাদের কথা শুনতাম তো, আমি তো শুনি টক শো গুলা, তখন তারা না বলতেন যে কেমন মা বাবা তৈরি করেছে ওদের। না, এটাতে আমি এগ্রি করি, বাবা মার দিকে তাহলে কিশোর গ্যাং হওয়ার পিছনে শুধুমাত্র বাবা মার অবদান না, এইটা যে কত বড় একটা মানে মিসকনসেপশন, যে আমি শুধুমাত্র সংকুচিত করে দিচ্ছি শুধু ফ্যামিলির মানে কন্ট্রিবিউশনের কারণে, নেগেটিভ কন্ট্রিবিউশনের কারণে কিশোর গ্যাং তৈরি হচ্ছে। কিন্তু আমরা সমাজটা কিভাবে তৈরি করছি? আমরা যে বিদ্যালয়ে আমার সন্তানটিকে খুব আশা ভরসা নিয়ে পাঠাচ্ছি, অনেক টাকা পয়সা দিয়ে পড়াচ্ছি, ওই যে আমার বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে, আমার কাছে হয়তো ফোন করছে বাচ্চার সমস্যার জন্য, তার কিন্তু এই মানে তথ্যটা আমাকে দিতে হচ্ছে একদমই প্রয়োজন নাই, তথ্যটা অপ্রয়োজনীয়। তার বাচ্চা ইংলিশ মিডিয়াম পড়ে না, মাদ্রাসায় পড়ে না, বাংলায় পড়ে নাকি বাংলায় পড়ে ইংলিশ ভার্সন পড়ে, এটা কিন্তু একদম অপ্রয়োজনীয় তথ্য। কিন্তু উনি কেন বলছেন? বিকজ দ্য ফাদার ফিলস প্রাউড দ্যাট আই এম সেন্ডিং মাই চাইল্ড টু অ্যান ইংলিশ মিডিয়াম ইনস্টিটিউশন। তো এই যে জায়গাটা আমরা যে এত রকম মাধ্যম তৈরি করে ফেলেছি, সমাজের মধ্যে এত বিভাজন তৈরি করেছি, এত রকমের অস্থির মানে প্রক্রিয়া চলছে, আমরা কি করে বাচ্চাদেরকে ঠিক রাখবো বলো? আসলে তো আমরা খুব অসহায়, কিন্তু পুরো শৃঙ্খলের মধ্যে ঢুকে গেছি, পুরো একটা নষ্ট সিস্টেমের মধ্যে পড়ে গেছি সবাই। আমি হোপের জায়গা থেকে, হোপ যদি হাতে থাকে, এইটা হচ্ছে মানে বাবা মার কথা বলছি, বাচ্চাটা যখন বড় হয়ে দুনিয়াতে চলে যাবে তখন আর নিয়ন্ত্রণও করতে পারবে না, আর কোনো কিছু না, মানে যা কিছু করার এই বাসাটা আমি কিন্তু পজিটিভলি বলছি ম্যাডাম, কারণ আমি আমার যত কোর ভ্যালুজ সব কিন্তু ওই গোড়া থেকে আমার বাবা মা থেকে পেয়ে আসছি, আমার ফ্যামিলি থেকে। কিন্তু আমাদের কিন্তু এক্সপোজার গুলা খুব বেশি হয়তো আজকাল, মানে আগের দিনটা তো এখন নাই, তাই না? তারা কিন্তু অনেক কিছুতে এক্সপোজড হচ্ছে, এমনকি বাবা মা দ্বারা আর কি শুধুমাত্র বা ফ্যামিলি দ্বারা যে এক্সপোজড হচ্ছে বা হচ্ছে, বিষয়টা এরকম না। এখন সোশ্যাল মিডিয়ার যে কালচার এবং অন্যান্য পিয়ার গ্রুপের মধ্যে যেই আর কি ওদের যে গ্রুপ হয় না, ইনস্টাগ্রাম গ্রুপ, তারপরে ওদের যে স্কুলে যে গ্রুপগুলো হয়, মানে ওরা কনস্ট্যান্টলি ওগুলোর সাথে কমিউনিকেট করতে থাকে। বাবা মা খুব ওই জায়গাটাতে একদম হাল ছেড়ে দিয়েছে। আরেকটা জিনিস ম্যাডাম, আমি সবসময় খুব প্যারেন্টিং এ ফোকাস করতাম, মানে আমার আমি এখন করি না, আমি এখন প্যারেন্টিং করি না বলতে, মানে আগে যেমন একেবারে মানে খুবই প্যারেন্টিংটাই আমার একটা মেইন চ্যাপ্টার ছিল। আমি দেখলাম যে প্যারেন্টিং তো দূরের কথা, মানে হাজব্যান্ড ওয়াইফের যে একটা সমঝোতা, ওই যে হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করতে করতে 30 বছর বাচ্চা, 30 বছর হাজব্যান্ড ওয়াইফের অ্যাডজাস্টমেন্টই নাই, মানে ম্যারিটাল অ্যাডজাস্টমেন্টই নাই, প্যারেন্টই তো নাই, প্যারেন্টিং তো একটা প্রসেস। বাচ্চার দিকে কোথায় লুক না, প্যারেন্ট হওয়ার আগে তো আমাদের ভালো কাপল হতে হবে, ওইটাই নাই, সেটাই যদি না পারি ওইটাই, তাহলে আমরা প্যারেন্ট হিসেবে তো আসলে ঠিকমতো। ম্যাম যদি আমি একটা অংশ যদি একটু অ্যাড করি আর কি এর সাথে, সো সেখানে হচ্ছে কি পুরো কনভারসেশনে একটা জায়গা খুব আর কি ফুটে ওঠে, ইভেন সমাজের প্রতিটা স্তরে এবং বাবা মা থেকে সন্তান, একটা হচ্ছে যে নিজের আচরণ অনুভূতির দায়িত্ব না নেওয়া, যে আমরা সবসময় কিন্তু ব্লেম করছি, অন্যকে ব্লেম করতে ভালোবাসি, কালচারই এটা। আমরা টক শোতে বসে বলে দিচ্ছি যে বাবা মা ভালো না, তাই হচ্ছে ছেলেমেয়েরা এমন করছে, শিক্ষকরা এটা না, আমি বলছি আর কি ইনজে আর কি যে ম্যাডাম যেটা কিশোর গ্যাংয়ের কালচারের কনটেক্সটে অনেকে আর কি দোষারোপ করছে, ইভেন আমরাও বলছি যে সিস্টেমটা এরকম করছে, এটা সত্যি কথা। হ্যাঁ, এখন এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা ইন্ডিভিজুয়াল লেভেলে বা আমরা যার যার জায়গা থেকে আমরা অনেক ক্ষেত্রে আমাদের আচরণ এবং আমাদের অনুভূতির যেমন দায়িত্ব নিই না, পাশাপাশি আমি যেটা অনুভব করছি সেটা সব সময় আমি আরেকজনকে ব্লেম করছি। এখন আপনি একটা সঠিক কথা হয়তো আমাকে বলছেন, যেটা হয়তো ফ্যাক্ট,
যেটা জানা জরুরি। কিন্তু আমি অফেন্ডেড ফিল করছি, ম্যাডাম কেন আমাকে এটা বললো, এটা না বললেও তো পারতো। হ্যাঁ, কিন্তু এটা তো ফ্যাক্ট, এটা তো জানা দরকার, মানুষেরও জানা দরকার। ফিডব্যাক দিতে এবং নিতে জানি না। তো ফলে হচ্ছে যেটা যে বাবা মা যেমন সন্তানকে দোষারোপ করছে, আবার সন্তান হচ্ছে বাবা মাকে দোষারোপ করছে। শিওর, একটা জাস্ট এক কথায় শেষ কর। আমি এটা দেখেছি, আমরা বড়রা, আমরা বাবা মা, আমরা বড়রা আমাদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারি না, বাচ্চার উপর খালি ঝাল ঝাড়ি। আচ্ছা, কোন ঝাল, কাঁচা মরিচ না শুকনো মরিচ? আচ্ছা ঠিক আছে, শেষ করছি। দুজনকে অসংখ্য ধন্যবাদ, আবার দেখা হবে আশা করছি। রাফি, তোমার সঙ্গে আবার দেখা হবে, সুন্দর কথা বলেছো। সুপ্রিয় দর্শক, আমাদের বিদায় নিতে হবে আজকে, আমরা নিজেরাই অনেক কথা বললাম আজকে। আর আমাদের আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে যে আমরা যখন কারোর সাথে মনোমালিন্য হয় তখন আমরা আমাদের মনে হয় যে যার সাথে মনোমালিন্য হচ্ছে সে ভুল, আমি ঠিক। হ্যাঁ, সো এই যে কথাটা মনে হয় ও ভুল আমি ঠিক, এইটা যখন ক্রমাগত এরকম হয়, মনোমালিন্য হলেই মনে হয় ইটস নট মাই ফল্ট, ইটস দ্যাট পারসনস ফল্ট। সো এই জায়গাটা এটা কেন হয়? এটা কি কোনো সামাজিক শিক্ষা থেকে হয়, নাকি এটা আমাদের জন্ম থেকে আমরা সাথে করে নিয়ে আসি? এটা আগামীতে আমরা বোঝার চেষ্টা করব আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।